ধরেন কোনো কিছু পছন্দ না হলে সেটাকে পাকিস্তানি ট্যাগ দেওয়া। আমরা তো পাকিস্তানি ট্যাগ এখানে ওখানে সেখানে দিয়ে বেড়াচ্ছি না। আমি খুব পার্টিকুলার একটা জায়গায়, খুব পার্টিকুলার একটা পয়েন্টে পাকিস্তানপন্থী নেতাদের সেলিব্রেট করার জায়গা থেকে আমরা তার বিরোধিতা করে বলছি যে জামাত শিবির পাকিস্তান। জামাত ইসলামী বলছি, ছাত্র শিবির তো এর আগেও 1 বছর 5ই আগস্টের পর থেকে তারা ক্যাম্পাসে প্রোগ্রাম করছে, তারা জুলাইয়ের প্রোগ্রাম করছে, তারা অনেক কিছু করছে। তাহলে অতীতে তো কোনো প্রোগ্রাম নিয়ে এরকম কোনো কিছু ঘটে নাই। তাহলে ছাত্র শিবির কোনো প্রোগ্রাম করতে গেলেই একটা কোনো ইস্যু না পায় এরকম করা হচ্ছে, এটা বলা ঠিক না। আর দ্বিতীয়ত হচ্ছে ছাত্র শিবিরের প্রচুর মানুষজনকে ছাত্রলীগের ফরমেশনের মধ্যে তো পাওয়া গেছে। আপনি ধরেন এখানে মুশকিলটা কি হয়, যেমন ফরহাদকে নিয়ে বলা হয় যে ফরহাদের হলে নাকি তার ছাত্রলীগের মানে পোস্টে ছিল, পরে উনি দেখালেন যে এই ফরহাদ সেই ফরহাদ না, কিন্তু ফ্যাকাল্টির যেই লিস্ট, সেই ফ্যাকাল্টি ছাত্রলীগের লিস্টে তো ফরহাদের নাম ছিল। ফরহাদ বলছেন অতীতে যে এটা যারা লিস্টে দিছেন, যারা কমিটিতে নাম দিচ্ছেন তাদেরকে জিজ্ঞেস করেন। এখন তারা তো ভারতে, তাদেরকে তো জিজ্ঞেস করতে পারবো না, কাজে আমার এটা ফরহাদকেই জিজ্ঞেস করতে হবে। তারা বাংলাদেশে আছে, নাইস। তো তাদের তো আমার তো জিজ্ঞেস করলে ফরহাদকেই জিজ্ঞেস করতে হবে যে কমিটিতে কেন আপনার লিস্ট আছে। এইটা খুব অপমানজনক। রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে, যে এই 7-8 বছর 9 বছর তার সর্বোচ্চ দিয়ে এখানে আওয়ামী লীগ বিরোধী যে রাজনীতি সেটা এক জায়গায় করে গেছে। এখন সেটা আমার সংখ্যা কম দেখে আপনার কাছে সেটা কখনো একা একা সর্বাত্মক সরকার পতনের আন্দোলনে পরিণত হয় না, কিন্তু যে কোনো ঘটনায় আমরা আওয়ামী লীগ আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্যান্স দেখাইছি। সো যখন আপনি বলতেছেন, আপনি আমাকে অ্যাকিউজ করতেছেন যে আমার পছন্দ না হলে আমি বলতেছি পাকিস্তানি, আপনি কিন্তু নিজেও আপনার সাথে রাজনৈতিক ভিন্নতার কারণে আওয়ামী লীগ যে আমলে আপনাদের অসংখ্য নেতাকর্মী, আমরা কি সাদিক কায়েমের ভিডিও দেখি নাই, জয় বাংলা হাততালি দিতে 2018 সালের ভিডিও হলের ইয়েতে? তাহলে এখন এটা যদি আপনি আমাকে বলেন, অ্যাকিউজ করেন যে আমরা হচ্ছে ওই সময় কুসুম কুসুম বিরোধিতা করছি, আমরা হচ্ছে আপনার অ্যাকচুয়াল কোনো বিরোধিতা করি নাই, ভাই আমি কি করছি না করছি সেটা তো হিসাব আছে। আপনি আমাকে বলেন যে যখন ইউনিয়নের কতজন ছেলে জেলে গিয়েছিল বা মার খেয়েছিল পুলিশ? আমাদের হচ্ছে, আমি যদি একদম অন দ্য টপ অফ মাই হেড মনে করতে পারি, আমাদের 8 জন কেন্দ্রীয় নেতা মাঝখানে 1 মাস জেলে ছিলেন হচ্ছে ওই যখন কিনা লেখক মোশতাক মারা যান। সেই লেখক মোশতাক মারা যাওয়ার পরে আমরা হচ্ছে আপনার যে মিছিল করি সেই মিছিল থেকে আমাদের গ্রেফতার করা হয়। ক্রসফায়ার শিকার হয়েছে কয়জন? ক্রসফায়ারের শিকার হয়নি। দেখেন আপনার সংগঠন আমার থেকে অনেক বড় সাইজে, সো আপনার সাথে আমার সংখ্যার হিসাবে মিলবে না। আপনার অনেক লোক মাশাআল্লাহ, কিন্তু কথা হচ্ছে যে মানে আপনি এই যে ধরেন আপনি মানে আচ্ছা আপনি ক্রসফায়ারে কতজন মারা গেছিল? আপনি ফরহাদ গত 8 বছরে এই বিভিন্ন রকম কোন কোন আওয়ামী বিরোধী প্রোগ্রামে মানুষকে লজিস্টিক্স প্রোভাইড করা না, নিজে অ্যাপিয়ার করছেন, এইটা বলেন তো। হ্যাঁ সেটাই। আচ্ছা আমাদের সময় খুব কম, এটা উত্তরটা যেটা প্রশ্ন নিয়ে এসেছে আপনি খুব সংক্ষেপে বলেন। আমি আমার সেই স্কুল লাইফ থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগ বিরোধী এবং ফ্যাসিবাদ বিরোধী শত মিছিলে গেছি, ক্যাম্পাসে থাকাকালীন গেছি, এবং আমি যখন ছোট একেবারে মানে 9-10 পড়তেছি তখনও গেছি। আবার যখন একদম তুমুল গোলাগুলি চলতেছে, আমি চট্টগ্রাম শহরে অসংখ্য মিছিলের ফুটেজ এখনো পাবেন। চট্টগ্রাম মহানগর উত্তরের জনশক্তি ছিলাম আমি তখন, বহু গেছি, এবং আমরা গুলিকে ভয় না পেয়ে গেছি। আমার চোখের সামনে আমার দায়িত্ব ক্রস ফায়ার দিয়েছে, পরের দিনও মিছিলে গেছি। এটা লাইফ আমার এটার মধ্যে দিয়ে গেছে। তো এটা মনে করিয়েন না যে হচ্ছে আমরা এরকম, মানে আমার নিজের দায়িত্ব ছিল কে স্টাডি সার্কেল থেকে উঠাই নিয়ে গিয়ে আপনার অস্ত্র মামলা দিছে, পরের দিন মিছিলে গেছে, আমার চোখের সামনে ফায়ার করা হয়েছে। চট্টগ্রামের ঘটনা, ওসি প্রদীপ কুমার দাস তুই শিবির করেছে টান দিয়ে ধরে হচ্ছে গুলি করে হত্যা করছে দিন দুপুরে, এবং চট্টগ্রাম আরেকজনকে হত্যা করে তারপরে ড্রেনের পাশে নিয়ে ওই বন্দুকের নলা দিয়ে চোখ উপড়ায় ফেলছে, তারপরে হচ্ছে কান ছিদ্র করে এখানে মানে ফুটো করে তারপর ড্রেনে লাশটা ফেলে দেওয়া। আচ্ছা ফরহাদ, আমরা শেষ করে দেব, আমাদের হাতে সময় বেশি নেই। আমি একটু জানতে চাই যে আপনারা তো অনেক প্রোগ্রাম করছেন, এত প্রোগ্রামের অর্থ যোগান দিচ্ছে কে বা কারা, কোথা থেকে আসছে? সম্ভবত এই রিপ্লাইটা এই শোতে একবার দেওয়া হয়েছে আমাদের, এবার তো অনেক আমাদের সৌভাগ্য যে হচ্ছে আমাদের 1977 থেকে শুরু করে এখন পর্যন্ত যে সংগঠনের যে যাত্রা, এই যাত্রায় আমাদের অ্যালামনাইরা আমাদের সবচাইতে বড় রিসোর্স। আমাদের অ্যালামনাই আমাদেরকে 3টা ক্ষেত্রে হেল্প করে। নাম্বার 1 হচ্ছে আমরা রাইট ট্র্যাকে আছে কিনা, আমরা পড়াশোনা, স্কিল ডেভেলপমেন্ট, এই জায়গাগুলো, ব্যক্তিগত উন্নয়ন, আমরা অধ্যয়ন কীভাবে দেখি সেটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমি এখান থেকে বের হওয়ার পরে আমি আমার জীবনকে কিভাবে গড়বো, আমার ক্যারিয়ারটা কিভাবে ডেভেলপ করবো, এই প্র্যাকটিসিং লাইফ, সেখানে আমার অ্যালামনাইকে আমাকে সামগ্রিক হেল্প করে, আমাকে বেড়ে তুলতে হেল্প করে। থার্ড হচ্ছে আমার রানিং অবস্থায় দায়িত্ব পালনের, যাতে আমার সকল কার্যক্রম বাস্তবায়ন ওনাদের থেকে যতটুকু হেল্প করা যায় হৃদয় জাগ। এটা কেন পারে জানেন আপা? পারে হচ্ছে আমার দলে এই ভয় নাই, আমাকে 1 কোটি টাকা দিলে 50 লাখ টাকা আমি মেরা দিব, 5 টাকা পকেটে নিব, 10 টাকা ওইখানে নিব, এই ভয় এখানে নাই। আমার হাইয়েস্ট ট্রান্সপারেন্সি আছে। আমার যদি 100 কোটিও দেন, ওই 100 কোটি টাকার দিকে আমার চোখ যাবে না। মাঝখানে যে প্রোগ্রামটা হলো সেই প্রোগ্রামটা একটু শুনি যে আপনারা তো ইসলামের শরিয়া আইনের কথা আমরা জামাত থেকে শুনছি যে ইসলামের শরিয়া আইন
অনুসরণ করবে যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, কিন্তু আমরা তো জানি ইসলামে মূর্তি বানানো এই জিনিসটা ঠিক অ্যালাউড না। ধারণা আকারে ঠিক আছে, কিন্তু ইসলাম যা বলছে সেই অনুযায়ী আমরা যে সূরা দিতে দেখলাম মূর্তি বানানো হয়েছে, সেটা কি ঠিক আছে কি? আমি দেখি না মূর্তি বানানো জায়েজ নাই, এবং মূর্তি বানানোটা আমি না, আমরা দেখেছি রিকশাওয়ালার মূর্তি আছে এবং এই ঘটনাকে তুলে ধরার জন্য মূর্তি আছে, কিন্তু কনসেপ্টটা অ্যাপ্রিশিয়েট করছি, কিন্তু আপনারা যেহেতু ইসলামী শরীয়তের কথা বলছেন তাহলে সেটা সাংঘর্ষিক। সেটা এই কনসেপ্ট থেকে রাখা হয়েছে, যেটা হচ্ছে এটা আমরা জাস্ট 3 দিন এটা শো করা হবে, তারপর এটা নষ্ট করে দেওয়া হবে। এবং 3 দিনের শো করা হয়েছে, এটা চিত্র হিসাবে দেখানো হয়েছে, চিত্রপট হিসাবে, এবং পরবর্তীতে এটা ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা মূর্তি তাহলে শরিয়া আইনের সাথে না গেলেও সেটা লঙ্ঘন করা 3 দিনের জন্য ঠিক আছে? না, বা শরিয়া আইন লঙ্ঘন করার কোনো চান্স নাই। এবং ওকে, শেষ করে দেব একদম। আমি একটু জানতে চাই, এই পোস্টটা মনে হয় মেঘমল্লর বসু, আপনি এই কথাটা বোধহয় 13 বছর আগে বলেন নাই, এটা সাম্প্রতিক সময়ের একটি নিউজ আমি দেখছি যে আপনি বলেছেন লাল সন্ত্রাস আপনাকে বলা হচ্ছে, এরকম একটি কথা বলার পর একমাত্র পথ হলো লাল সন্ত্রাস, প্রান্তিক জনগণের সুরক্ষার জন্য প্রতিরোধমূলক সহিংসতা। যতদিন আমরা শুধু প্রার্থনা সভা মিছিল করে যাব যা কখনো সহিংস হওয়ার ক্ষমতা রাখে না, ততদিন তুমি তোমার সাথীদের সুরক্ষিত করতে পারবে না। সহিংস হতে কেন হচ্ছে আপনাকে, কেন এই জিনিসটা? আমরা তো এটা ফরাসি বিপ্লবের সময় আমরা বলশেভিকদের কাছে শুনেছিলাম, তাই না? রেড টেররের কথা শুনেছিলাম সেই সোভিয়েত রাশিয়া। এখন আপনারা কেন এটা বলতে হচ্ছে? তার কারণ হলো, নাহলে তো আমার খালি মায়ের খাবার ছবি থাকবে, তখন আবার এটা নিয়ে পরে রিডিকিউল করা যাবে যে কুসুম আন্দোলন করছিল। মানে আমি আমার সর্বোচ্চটা দিয়েও তো আসলে আমি কি করতে পারবো? আমি সর্বোচ্চ মায়ের খায় মরে যেতে পারবো। সো আমি তো যদি রেজিস্ট করতে না পারি, আমার যে একটা হচ্ছে যে আমি রেজিস্ট করব, আমি হচ্ছে মানে আমি সব জায়গায় সশস্ত্রতা করব না, আমি হচ্ছে সর্বোচ্চ মানে নিজের আত্মরক্ষা ছাড়া অন্য কোনো ক্ষেত্রে ভায়োলেন্স করব না, সেটা হচ্ছে প্রিন্সিপালের কোয়েশ্চেন। আমি বলছি বাকি যত পার্টি আছে, আপনার আওয়ামী লীগ, বিএনপি, জামাত, প্রত্যেকের সেই লোক আছে। বিএনপি থেকে যাদের এইভাবে গুম করেছে, তারপর খুন করেছে, বারবার জেলে নিয়ে গেছে, তারা কি লাল সন্ত্রাসের কথা বলেছিল? তারা লাল সন্ত্রাসের কথা বলে নাই, কারণ তাদের তো কনসেপচুয়ালি লাল সন্ত্রাসের সাথে কোনো কানেকশন নাই। আপনি যে বলছেন যে আপনাকে যে প্রসঙ্গে আপনি বলছেন যে লাল সন্ত্রাসের কথা, প্রথম লাইনের সেকেন্ড লাইনের প্রথম ওয়ার্ডটা হচ্ছে ডিফেন্সিভ। 24 পরে এটা আচ্ছা, আমাদের সময় একেবারেই নাই, আমরা চাই যে আচ্ছা তাহলে আপনার সাথে এরকম পরে আলাপ করতে হবে। আমরা আপনাদের মধ্যে সুষ্ঠু রাজনৈতিক চর্চা দেখতে চাই, ট্যাগিং বন্ধ হোক সেটা দেখতে চাই। আমরা যে আদর্শ থেকে আপনারা গণঅভ্যুত্থানে সবাই একসাথে সামিল হয়েছিলেন সেই লক্ষ্যে অভিষ্ট থাকেন, সেই প্রত্যাশা রাখছি, সেই প্রত্যাশা রেখে শেষ করছি। দুজনকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও আগামী শনিবার ঠিক রাত 10টায়। ভালো থাকুন সবাই।